আকাশটা যেমনভাবে গোমড়া মুখ করে আছে, মনে হচ্ছে এবার বৃষ্টি নামলো বলে কথা নেই। তা আজকে কাজে না গেলে নয় না কি? আরে গিন্নি, এইসব তুমি কি বলছো বলো তো? যদি আজকে কাজে না যাই, আজকের মালিক তাহলে আমাদের আর আস্ত রাখবে না, কাজে থেকে বের করে দেবে। আর জমিতে যে ফসল কাটা হচ্ছে, বৃষ্টি আসার আগে সেগুলো যে কাটতে হবে, বুঝেছো? তাড়াতাড়ি আমাকে খেতে দাও, তাড়াতাড়ি যেতে হবে। এই বর্ষাকালে কখন যে বৃষ্টি আসে না আসে তার কোনো ঠিক নেই। এই বর্ষাকালে সব চাষিদেরই এক সমস্যা। কি বলি বলো তো? ঠিক আছে, চলো, আমি তোমাকে তাড়াতাড়ি খেতে দিচ্ছি। আর শোনো। সে যা বলেছ গিন্নি। আচ্ছা শোনো তো দেখি, আমি যে পূজা মাকে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায় বলো তো? তোমার মেয়ে চোখ খুলতে পারলেই একবার হয়, তাকে যে আর বাড়িতে দেখা যাবে না। সেই মিষ্টিদের বাড়িতে চলে গেছে নিশ্চয়ই। সেখানে ছাড়া তো সে আর কোথাও যায় না। শুধু খেলা আর খেলা। সারাদিন যে এত কি খেলে তা কে জানে। আহা গিন্নি, এখন ওর খেলার বয়স। খেলবে না তো কি করবে বলো তো? এই বয়সে মানুষটা কি করে? ওর এখন তো খেলার বয়স, খেলতে দাও। চলো, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তোমাকে খেতে দিই। আর শোনো, দুপুরবেলা একটু তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? তারপর গোপাল খাওয়া দাওয়া কর সে মাঠের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। সকাল থেকে আকাশটা কেমন যেন গোমলা মুখ করেই বসে আছে। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। চারিদিকে কালো অন্ধকারে ছেয়ে পড়ে আর ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। এত বৃষ্টি হচ্ছে আর এখনো মানুষটা যে বাড়িতে আসলো না। সেই কোন সকালে বেরিয়েছে, বলল দুপুরবেলা ভাত খেতে আসবে, এখনো তো আসার নাম নিচ্ছে না। মনে হয় এত বৃষ্টির মধ্যে কোথাও না কোথাও আটকে গেছে। কিন্তু এটাই তো বুঝতে পারছি না কি করছে না করছে। আমার হয়েছে যত জ্বালা। আমি যে এখন চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এই মানুষটা বাড়িতে আসলে তারপর হয়তো মনটা একটু শান্তি হবে। মা, বলছিলাম যে কি, আমি একটু বাইরে বেরিয়ে দেখব। মনে হয় এই বৃষ্টি বাদলে আপনার ছেলে কোথাও না কোথাও আটকে গেছে। আমাকে তো সকালে বলে গেছে দুপুরে ভাত খেতে আসবে, আর দেখুন এখনো পর্যন্ত আসছে না। তার থেকে একটা ছাতা নিয়ে বেরোই, যদি মানুষটাকে আনতে পারি। আরে বৌমা, তোমাকে আর যেতে হবে না। এই বৃষ্টির মধ্যে তুমিও যে আটকে পড়বে। ও হয়তো কোথাও না কোথাও দাঁড়িয়ে আছে এত বৃষ্টির মধ্যে। যা বৃষ্টি শুরু হয়েছে। শোনো মা, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িই থাকো, ও ঠিক চলে আসবে। মা, যতক্ষণ না আপনার ছেলে বাড়িতে আসছে ততক্ষণ যে মনে শান্তি পাচ্ছি না। এখন কেউ বলবে যে এখন দুপুরবেলা, এই ঠিককেন দুপুরবেলা আকাশ কেমন কালো মুখ করে বসে আছে। চারিদিকে কালো কালো কালোই অন্ধকার হয়ে আছে, তার উপর এত বৃষ্টি। কি বলি বলুন তো মা? দেখো বৌমা, সে তো হবে মা। এখন যে বর্ষাকাল চলছে, তা বর্ষাকালে আকাশ তো কালো মুখ করে বসে থাকবে, তাই না মা? হ্যাঁ মা, আমারও খুব চিন্তা হচ্ছে। বাবা এখনো বাড়িতে আসলো না, আর বাইরে কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আরে দিদি ভাই, তুমি অত চিন্তা করো না মা। তোমার বাবা যে তাড়াতাড়ি চলে আসবে। কোথাও বৃষ্টির কারণে আটকে গেছে। তা বৌমা, তুমি কি খাওয়া দাওয়া করে নিয়েছো নাকি এখনো খাওনি? না মা, আমি এখনো খাইনি। কি করে খাই বলুন তো? আপনার ছেলে তো এখনো বাড়িতে ফিরলো না। এই বৃষ্টির মধ্যে কোথায় না কোথায় আটকে গেছে, আর আমি এমনভাবে বাড়িতে বসে বসে খেয়ে নেব? তা না মা, আগে আপনার ছেলে আসুক, তারপরে একসাথে আমরা খাবো। আর যাই, ততক্ষণ আমি একটু গিয়ে বারান্দায় বসি, দেখি আপনার ছেলে কখন আসে না আসে। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়, আর গোপাল ভিজতে ভিজতে বাড়িতে চলে আসে। সেই তোমার জন্য চিন্তে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। এত বৃষ্টির মধ্যে কোথায় আটকে গিয়েছিলে বলো তো? সেই কখন থেকে এখানে বসে বসে তোমার অপেক্ষা করছি যে তুমি কখন আসবে। আরে গিন্নি, তোমাকে কি বলি বলো তো? কাজ থেকে তো বাড়িতেই ফিরছিলাম, কিন্তু এত জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি নামলো, কি বলবো। আর তো আর আসতে পারলাম না, আটকে গেলাম।
ভাবলাম একটু বৃষ্টিটা কমলে তারপর নয় আসবো, কিন্তু বৃষ্টি তো কমার নাম নিচ্ছে না, তাই তো ভিজে ভিজেই চলে আসলাম। হ্যাঁ গো, আমি তো সেটাই ভেবেছিলাম যে বৃষ্টির কারণে কোথাও না কোথাও তুমি আটকে গেছো। ভেবেছিলাম যে একটা ছাতা নিয়ে বেরোবো, কিন্তু মা তো আমাকে বেরোতে দিল না, বললো যে তুমি চলে আসবে। যদি বেরোতাম তাহলে তোমাকে আর এতটা ভিজতে হতো না। আরে গিন্নি, তুমি এত বৃষ্টির মধ্যে বাইরে বেরোওনি, এটা খুব ভালোই করেছো। কারণ এত যে বৃষ্টি হচ্ছে না, ছাতাতে জল আটকাতো না, আর এমনিতে ভিজে যেতে, বুঝেছো? আর তুমি বেরোওনি, খুব ভালোই করেছো। এদিকে তো আমি পুরো ভিজে চান হয়ে গেছি। সে তো তুমি ঠিকই বলেছো, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, ছাতাতে তো জল আটকাতো না, তবু তো মাথাটা একটু রক্ষে পেতো না, মাথা টেনে তো অত জল বসতো না। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। আমি ভিজে ভিজে এসছি, সেটাতে আমার শরীর খারাপ হবে না, বুঝেছো? এই যে তোমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছি, বোধহয় কালকের আমি আর বিছানা ছেড়ে উঠতে পারবো না, বুঝেছো তো? আরে দূর, তুমি তো আমার সাথে কথায় কথা বাড়াচ্ছ। তাড়াতাড়ি উঠে এসো তো দেখি, এক্ষুনি যে আবার ঠান্ডা লেগে যাবে। এসো এসো, উঠে এসো। বৃষ্টির জল যে খুব ঠান্ডা, একবার মাথায় পড়লে তার আর রক্ষে নেই, একদম ঠান্ডা লেগেই ছাড়বে। চলে এসো দেখি। এমনভাবে সারা রাত জোরে জোরে বৃষ্টি হতে থাকে, আর যখন সকাল হয়ে যায় তখন সোনালি আলোয় চারিদিকে ঝলমল করতে থাকে। মা মা, এখনো তো তোমার রান্না হয়নি, তাহলে কি আমি একটুখানি মিষ্টিদের বাড়ি থেকে ঘুরে আসবো, ওর সাথে গিয়ে খেলা করবো মা? দেখ পূজা মা, এই দুপুরবেলা লোকের বাড়িতে যাওয়া একদম ভালো না মা। আমার যে এক্ষুনি রান্না হয়ে যাবে, আর এক্ষুনি খেতে দেব, আর একটুখানি অপেক্ষা কর না। না মা, আমার এখানে একা একা বসে থাকতে ভালো লাগছে না। আর মিষ্টি তো আমার বান্ধবী হয়, ও তো আমার সাথে সবসময় খেলা করে। কিন্তু মা, আজকে তুমি কি রান্না করছো? তেমন কিছু রান্না করছি না রে, আজকের একটু ডাল আর আলু ভাতে করছি। কিন্তু মা, সব সময় ডাল আলু ভাতে খেতে আমার একদম মন চায় না। সব সময় এই রান্নাটা হয়। আমাদের বাড়িতে কেন মাছ হয় না একটুখানি, বলো তো দেখি? একটু মাছ হলে তো ভালো লাগে খেতে। সব সময় ডাল আলু ভাতে খেতে একদম ভালো লাগে না মা। জানি রে মা, ডাল আলু ভাতে খেতে কার ভালো লাগে বলতো? শোন, তোর বাবা এবার যে মাইনেটা পাবে, সেই মাইনে থেকে একটু বলবো মাছ আনতে। একদম তুই চিন্তা করিস না তো মা, এইবার দেখবি তোকে একটু মাছ রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা মা, শোনো না, তুমি ততক্ষণ রান্না করো, আর আমি ততক্ষণ মিষ্টির সাথে গিয়ে একটু খেলা করে আসি। আবার এক্ষুনি চলে আসবো মা, তোমাকে একদম চিন্তা করতে হবে না। আমি একটুখানি খেলে চলে আসবো মা। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বায়না করছিস তাহলে যা। তবে শোন, তাড়াতাড়ি কিন্তু বাড়িতে চলে আসবি, আমার যে এক্ষুনি রান্না হয়ে যাবে, সবাইকে খেতে দেব, বুঝেছিস? তারপর পূজা সে মিষ্টিদের বাড়িতে যায়। পূজা যখন মিষ্টিদের বাড়িতে যায় তখন দেখে তখন তারা সবাই খেতে বসেছিল। মিষ্টি, তোরা খেতে বসেছিস? আমি তো ভাবলাম তোর সাথে একটু খেলবো। ঠিক আছে, তুই খেয়ে নে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে পূজা, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি, তুই একটুখানি এখানে বস, আমি খেয়ে দিয়ে উঠে আবার দুজনে মিলে খেলা করব। এই খাওয়ার সময় এই ভিখারির বাচ্চাগুলোর এখানে আসাই চাই। কেন রে, তোদের কি ঘরেতে কোনো জায়গা নেই নাকি, যে যখন তখন শুধু খেলতেই চলে আসিস? এই দুপুরবেলা তো মানুষ খাওয়া দাওয়া করে, এই খাওয়া দাওয়ার টাইমেও চলে এসেছিস। আরে তুমি এমনভাবে কেন বলছো বলো তো দেখি? ও তো একটা বাচ্চা, আর তুমি ওর সাথে এমনভাবে কেন কথা বলছো? ও তো আমাদের মিষ্টির মায়ের সাথে খেলা করে সব সময়। আচ্ছা পূজা, তোর খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি মা? না না কাকি, এখনো আমি কিচ্ছু খাইনি, কারণ মা এখনো রান্না করছে। তাই জন্য তো আমি বললাম যে আমি মিষ্টির সাথে একটু গিয়ে খেলা করে আসি। তা তোর মা কি রান্না করছে শুনি দেখি। কাকি কাকি, আমার মা ডাল আর আলু ভাতে রান্না করছে। দেখ পূজা, তোরা তো ওই ছাড়া আর অন্য কিছু খাওয়ার মতো ক্ষমতা নেই, সব সময় তো ডাল আর আলু ভাতেই খাস। দেখ দেখ, আজকের আমাদের কি রান্না হয়েছে। কাকা কাকা, তোমাদের রান্না থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এটা কি রান্না করেছো কাকিমা? পূজা মা, এটা হচ্ছে ইলিশ বিরিয়ানি, একটু খাবি নাকি? আয় না, এখনো তুই তো কোনো ভাত টাত কিচ্ছুই খাসনি। আয় আয়, আমাদের বাড়িতে একটু ইলিশ বিরিয়ানি খেয়ে দেখ, কত সুন্দর সুস্বাদু হয়েছে।
কাকি, ইলিশ বিরিয়ানি তুমি রান্না করেছো? কিন্তু ইলিশ বিরিয়ানি আমি কখনোই খাইনি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে খেতে, তাই না? হ্যাঁ রে পূজা, খুবই সুস্বাদু হয়েছে। আয় আয়, একটু খাবি আয়। দেখো গিন্নি, আমি কষ্ট করে রোজগার করে এইসব জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। আর এগুলো অন্য কারো বাইরে খাওয়ার জন্য নয়, আমাদের ঘরেতে খাওয়ার জন্য। আর তুমি কেন ওকে এইসবগুলো দিচ্ছ বলো তো দেখি? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন বলো তো? ও যদিও বা একটু খায়, তাতে কি যায় আসে বলো তো? আমার ভাগে থেকে আমি একটু ওকে দেবো। দেখো গিন্নি, তুমি যদি এই বিরিয়ানি ওকে খেতে দাও, তাহলে আমি কিন্তু এই বিরিয়ানিতে একদম মুখ দেব না, বলে দিচ্ছি। আমি এখান থেকে উঠে যাব। এই পূজা, তোর কি ঘরে তেনে কোনো জায়গা নেই নাকি? না তোর বাবা মা খাওয়াতে পারে না বলে তুই মুখ উঠিয়ে আমাদের বাড়িতে চলে এসেছিস খেতে? যা এখান থেকে। মদনের এমন কথা শুনে পূজার চোখ থেকে জল চলে আসে এবং মদনের স্ত্রী কিছুই বলে না, তার যে মন খারাপ হয়ে যায়। আচ্ছা মা, যা মা, তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে নে। বোধহয় তোর মায়ের এতক্ষণে রান্নাও হয়ে গেছে। আবার বিকালে আসিস মিষ্টির সাথে খেলতে, ঠিক আছে? যা মা। তারপর পূজা কাঁদতে কাঁদতে সে বাড়িতে চলে যায়। পূজা কাঁদছে দেখে তার দিদা তাকে বলতে থাকে, আরে দিদি ভাই, তোমার চোখে জল কেন মা? কি হয়েছে বলো তো? তুমি কান্নাকাটি কেন করছো? মা বকেছে না বাবা বকেছে বলো তো দেখি, আমি তাদের গিয়ে বকে দেব। দিদা দিদা, আমাকে মা বাবা কেউ বকেনি। আমি তো মিষ্টিদের বাড়িতে গিয়েছিলাম মিষ্টির সাথে খেলা করার জন্য, কিন্তু মিষ্টির মা আজকের ইলিশ বিরিয়ানি করেছে। আর আমাকে মিষ্টির মা একটু কেঁদে দিচ্ছিল, কিন্তু কাকু আমাকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছে। বলে নাকি আমার বাবা ভিখারি, আমার বাবা আমাকে খাওয়াতে পারে না। কেন দিদা এমনভাবে কেন বলবে বলো তো? আচ্ছা দিদি ভাই, ওদের কথায় কান দিও না মা। সবাই সব রকম কথা বলবে, সবার কথায় যে কান দিলে হবে না তো। তোমার বাবা যে তোমাকে খুব ভালোবাসে, তুমি চিন্তা করো না, একদিন তুমিও ইলিশ বিরিয়ানি খেতে পারবে মা। না দিদা, আমিও ইলিশ বিরিয়ানি খাবো। ওই ইলিশ বিরিয়ানি থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, নিশ্চয়ই খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তুমি বাবাকে বলো না আমাদের জন্য কালকে ইলিশ বিরিয়ানি করতে। দিদি ভাই কাঁদে না মা, কাঁদে না, শান্ত হয়ে যাও। তোমার বাবা অবশ্যই একদিন তোমাকে ইলিশ বিরিয়ানি এনে খাওয়াবে। তুমি এত চিন্তা করো না তো। তুমি তো জানো তোমার বাবা কত পরিশ্রম করে এই সংসারটা চালাচ্ছে। তুমি এত জেদ করো না মা, একদিন না একদিন তুমিও খাবে। আমি ইলিশ বিরিয়ানি খাবো। মাকে বলো কালকের ইলিশ বিরিয়ানি বানাতে। আমি ওরকমই ইলিশ বিরিয়ানি খাবো, মিষ্টির মা যেমনভাবে বানিয়েছিল। যখন পূজা তার দিদা কথা বলছিল, তখন তাদের এই সব কথাবার্তা পাশের ঘর থেকে গোপাল আর তুলিকা সব শুনতে পায়। তারপর তারা বলতে থাকে, এবার নাও, কি করে তোমার মেয়েকে সামলাবে সামলাও। আমি সেই কখন বলেছিলাম যে দুপুরবেলা লোকের বাড়িতে যাওয়া ভালো না, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করে নিস। তা না, সেই খেলতে গিয়েছে, আর খেলতে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে এসেছে। আহা গিন্নি, ও এখন অনেক বাচ্চা আছে, ওকে নিয়ে এসব বলো না তো। আচ্ছা শোনো, মেয়ের যখন ইলিশ বিরিয়ানি খেতে মন চেয়েছে, তাহলে নয় কালকেরই করা হবে। কালকের আমি মালিকের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসবো। সেই ধার টাকা দিয়ে কিছু হাট বাজার করে নিয়ে এসে তারপর মেয়ের জন্য একটু ইলিশ বিরিয়ানি বানাবে, বুঝেছো? দেখো, এখন আমাদের অভাবের সংসার চলছে, তার ওপর তোমার মেয়ের একটা বায়না ধরেছে। না না, এইসব একদম করার কোনো দরকার নেই। ইলিশ বিরিয়ানির অনেক দাম, জোগাড়পত্র করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এখন তো ইলিশেরই দাম অনেক বেশি, আর তার উপর বিরিয়ানির সব কিছু তোড়জোড়। না না, এখন করতে হবে না, যখন আস্তে আস্তে টাকা জমানো হবে তারপর নয় করবে। আরে গিন্নি, তুমি অত চিন্তা ভাবনা করো না তো। আর শোনো, সব কিছু জোগাড় জানতে হয়ে যাবে। যাই, আমি একটু মালিকের কাছ থেকে এক্ষুনি টাকাটা ধার নিয়ে আসি। তাহলে আজকে হাট বাজার করে নিয়ে আসলে কালকের আমরা একটুখানি ইলিশ বিরিয়ানি খেতে পারবো। এইসব বলে গোপাল সেই মালিকের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। মালিক, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন?
কিন্তু গোপাল, এই সময় তোমাকে টাকা কি করে ধার দিই বলো তো? এখনো তো তোমার মাস শেষ হয়নি। না না, এখন টাকা ধার দিতে পারবো না। মালিক, টাকাটা ধার দিলে খুবই ভালো হতো। তাহলে সামনে যে টাকাটা আমি পেতাম সেখান থেকে নয় আমার টাকাটা কেটে নিতে পারতেন। জানেন তো, আমার মেয়ের একটু শখ জুগেছে যে ইলিশ বিরিয়ানি খাবে। তাই ভাবলাম যে আপনার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আমার মেয়ের আশাটা একটু পূরণ করি। কেন গোপাল, মেয়ে মানুষের অত খাওয়ার কি আছে? যখন দেখে তার বাবার কোনো কিছু রোজগার পাতে কিছু নেই, তাহলে অত খাই খাই কেন হয় বলো তো? আমি ওইসব টাকা ধারটার দিতে পারবো না। গোপাল মালিককে অনেক অনুরোধ করে টাকা ধার দেওয়ার জন্য, কিন্তু মালিক কোনো কথা শোনে না গোপালের। তারপর গোপাল মন মরা হয়ে বাড়িতে ফিরে আসে। কে গো, মালিক টাকা ধার দিয়েছে নাকি দেয়নি বলো তো দেখি? না গো গিন্নি, মালিক আমাকে টাকা ধার দেয়নি। উল্টে আমাকে অপমান করে ওখান থেকে বের করে দিল। বলল যে আমাদের মেয়ে মানুষের অত খাই খাই কেন। তাই জন্য তো কোনো টাকা পয়সা আমাকে ধার দেয়নি গো গিন্নি। বাবা বাবা, আমি ইলিশ বিরিয়ানি খাবো না বাবা। আর তোমার কারোর কাছ থেকে টাকা ধার চাইতে হবে না। আমার জন্য সবাই তোমাকে খুব অপমান করছে বাবা। যখন তুমি অনেক টাকা রোজগার করবে তখন আমি খাবো বাবা, এখন আমি খাবো না। আরে পাগলি মেয়ে, আমি হচ্ছি অভাগা বাবা, যে মেয়ের আশা কখনোই পূরণ করতে পারছে না। এটাই হচ্ছে আমি। কি বলি বলতো? আর আমাদের এটা হচ্ছে সমাজ রে। কারণ আমাদের মতো গরিবদেরকে কেউ তেমনভাবে ভালো চোখে দেখে না রে। তাই তো কেউ সাহায্য করতে আসে না পাশে। সবাই কটু কথা শুনিয়ে চলে যায় রে মা, চলে যায়। আচ্ছা দেখ বাবা, আমি একটা কথা বলি। দিদিভাইয়ের যখন ইলিশ বিরিয়ানি খেতে মন চেয়েছে তাহলে কালই হবে। কিন্তু মা, ইলিশ বিরিয়ানি বানাতে হলে তার তো অনেক আয়োজনের ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, এখন ইলিশের যে অনেক দাম, আর তার উপর এইসব বিরিয়ানির চাল টাল সব কিনতে হবে। না মা, অনেক খরচা হয়ে যাবে। এত টাকা কোথায় থেকে পাবো বলো তো? শোন বাবা, অত চিন্তা করিস না তো। আমার কাছে কিছু টাকা আছে, আর তোর বাবা আমার জন্য কিছু টাকা রেখে গেছে। সেই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম। আর তোরা যে আমার হাত খরচা করতে দিতিস মাঝে মাঝে, সেই টাকাও আমি জমিয়ে রেখেছি। যা বাবা, সেই টাকা পয়সাগুলো নিয়ে বাজার হাট করে নিয়ে আয় বাবা। হ্যাঁ গো, শোনো, মায়ের কাছে যখন কিছু টাকা পয়সা আছে আর আমার কাছে কিছু টাকা পয়সা আছে, সংসার থেকে কিছু টাকা আমিও সরিয়ে রেখেছিলাম। যদি কোনো বিপদে পড়তুম তাহলে তো সেই টাকাগুলো খরচা করা যেত। যাও, এখন গিয়ে তোমার মেয়ের একটু শখটা পূরণ করো তো দেখি। আর তার সাথে সাথে আমাদেরও একটু খাওয়া হয়ে যাবে। দেখবো খেয়ে সেটা কেমন ধরনের ইলিশ বিরিয়ানি হয়। এই প্রথমবার বানাবো। যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও। তারপর সবাই টাকা পয়সা দিলে গোপাল সেই টাকাগুলো নিয়ে বাজারে যায়। বাজার থেকে একটা ইলিশ মাছ এবং বিরিয়ানির জন্য সব হাট বাজার করে নিয়ে বাড়িতে চলে আসে। তারপর তুলিকা সে বিরিয়ানি বানানোর জন্য বসে পড়ে যায়। মা মা, বিরিয়ানি থেকে অনেক সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। নিশ্চয়ই তুমিও খুব সুন্দর বানিয়েছো, খেতেও খুব মজা হবে। মা, আমার যে আর তর সইছে না, খুব জোরে খিদে পেয়েছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো দেখি। আরে পাগলি, একটু শান্ত হ, শান্ত হ। এক্ষুনি সবাইকে খেতে দেব। তার কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো অন্ধকার হয়ে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর সবাই মিলে একসাথে ইলিশ বিরিয়ানি খেতে বসে। আর সেই বিরিয়ানি খেয়ে তারা বলতে থাকে, আহা গিন্নি, এ কি রান্না করেছো গো তুমি? সত্যি ইলিশ বিরিয়ানির তো আলাদাই স্বাদ। এত সুন্দর সুস্বাদু, যদি না খেতাম তাহলে জানতে পারতাম না। হ্যাঁ মা, তুমি যে অনেক সুস্বাদু ইলিশ বিরিয়ানি বানিয়েছো, আমার খুব ভালো লেগেছে। তবে মা, আমার জন্য কিন্তু একটুখানি বিরিয়ানি রেখে দিবে। আমি বিকেলবেলা মিষ্টিদের বাড়িতে গিয়ে দেখে দেখি খাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য একটু ইলিশ বিরিয়ানি রেখে দেব। তবে শোন, অত কাউকে দেখিয়ে দেখিয়ে খাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে চুপচাপ খেয়ে নেবে, বুঝেছো? তবে বৌমা, যাই বলো আর তাই বলো, আজকের আমার দিদিভাইয়ের দৌলতে আমরা এত সুস্বাদু খাবার খেতে পারলাম। হ্যাঁ মা, এটা তো আপনি ঠিকই বলেছেন। আমরা ঘরের মধ্যে বসে বসে ইলিশ বিরিয়ানির উপভোগ করছি, তার মধ্যে বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে।
সত্যি আলাদা অনুভূতি। হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছ। এত বৃষ্টির মধ্যে আমরা একসাথে বসে বসে ইলিশ বিরিয়ানি খাচ্ছি। সত্যি অনুভবটাই তো আলাদা, তুমি ঠিকই বলেছ। তারপর সবাই খুব আনন্দ করে মজা করে ইলিশ বিরিয়ানি খেতে থাকে।